মাত্র 8টি অধ্যায় আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাব, ইনশাল্লাহ 7টা প্রশ্ন আমাদের কমন চলে আসবে। কারণ এই ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটার মধ্যে টোটাল অধ্যায় হচ্ছে 15টি, অনেক বড় একটা সাবজেক্ট। আমাকে কমন পেতে হলে মিনিমাম 8টা অধ্যায় পড়তেই হবে, তাহলে তুমি 7টা কমন সবসময় পেয়ে যাবে। 7টা অধ্যায় পড়ে গেলে রিস্ক বেশি থাকবে, এটা করা যাবে না। এবং এই 8টা অধ্যায় থেকে ক এবং খ প্রশ্নগুলো আলাদা করে দিচ্ছি, এবং ওই অধ্যায় থেকে বেসিক কতটুকু পড়তে হবে সেটাও কিন্তু বলে দিয়েছি। টেস্ট পেপার পড়তে হলে কোন স্কুলগুলো পড়বে সেটা একটা লিস্ট দেওয়া হয়েছে। তার মানে এই সাজেশনের বাইরে ইনশাল্লাহ আর কিছু লাগবে না তোমার। তো চলো মূল ভিডিওটা দেখি। আমরা প্রথমে রেখেছি 4র্থ অধ্যায়, যেটা তোমরা আগে জেনে গেছো, পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। এই অধ্যায়টা অনেকের কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়, তবে আমি যেভাবে সাজিয়ে দিয়েছি তোমার জন্য, আশা করি এইভাবে যদি পড়া স্টার্ট করো তাহলে তোমার কাছে এটা হার্ড মনে হওয়ার কথা না। তাহলে প্রথমে আমরা এখান থেকে পড়তে বলেছি। দেখো, সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পর পড়তেও পারো, নাও পড়তে পারো, তবে আমি যে টপিকগুলোকে হাইলাইট করে দিয়েছি, আগ্নেয়গিরি ও ভূমিকম্পের সম্পর্কটা, 3 প্রকারের শিলা নিয়ে ঢাকা বোর্ডে বছর প্রশ্ন আসছে এবং অনেকগুলো বোর্ডেই এখান থেকে আসছে। গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, নিম্নগতি এবং বহিকেন্দ্রমণ্ডল, এই টপিকগুলো তুমি মূল বই থেকে এখনই দাগিয়ে ফেলো, একটা মার্কার দিয়ে, বা আমি যেটাই বলি দাগিয়ে রাখো, যেন পরবর্তীতে এখান থেকেই শুধু প্র্যাকটিস করো। অর্থাৎ মূল বইটা খুলে শুধুমাত্র এই টপিকগুলোই তুমি এখন থেকে পড়বে, এর বাইরে এক্সট্রা পড়ার প্রয়োজন নাই, মনে রাখতে পারবে না। এটা পড়লেই, যেহেতু এটা পড়লে আমার হয়ে যাচ্ছে। এবং সৃজনশীল কয়ের জন্য আমি কোশ্চেন দিয়েছি এখানে 13টা, একটু বেশি দিয়েছি কারণ টেস্ট পরীক্ষার আগেই দিচ্ছি, দ্যাটস ওয়াই টেস্ট পরীক্ষার জন্য হলে গিয়ে যেন তুমি বলতে পারো না, আর যে সাজেশনগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাহলে প্রথম কোশ্চেনে দেখতে পাচ্ছ দোয়াব কী, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লাভা কাকে বলে, তৃতীয় প্রশ্ন হচ্ছে শাখা নদী কাকে বলে। তাহলে এরকম টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছ মোট 13টি। কী করো, একটা স্ক্রিনশট নাও এবং এখন থেকে এই প্রশ্নগুলো লিখে প্র্যাকটিস করা শুরু করে দাও। সময় লাগবে লিখে প্র্যাকটিস করতে এখন, কিন্তু এই সময়টা পরবর্তীতে তোমার জন্য অনেক বড় একটা কাজে আসবে। কেন? পরবর্তীতে তুমি সেই নোটটা শুধু একটা পেজ পড়ে ফেলবে, দেখো তোমার সাজেশনটা শেষ হয়ে গেছে। একটা পরীক্ষা শেষ হবে আর একটা পরীক্ষা এসে তোমার সেই নোটটা পড়বে, মানে অন্যের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। অনেকে এসে সাজেশনও খোঁজাখুঁজি করবে আর তুমি ইতিমধ্যে এটা লিখে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছো। ওকে, আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছি এখানে সুনামি কেন হয় ব্যাখ্যা করে। এটা কিন্তু বড় প্রশ্ন, সৃজনশীল আকারেও কিন্তু হতে পারে। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন। তাহলে টোটাল প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 11টি। ঠিক আগের মতোই বলবো, একটা স্ক্রিনশট নাও এবং এই স্ক্রিনশট নিয়ে তুমি এখন থেকে পড়া শুরু করে দাও। স্ক্রিনশট নিতে না পারলে যে কাজটা করবে, আমার যে একটা এফবি পেজ আছে এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, যেটার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে সবসময় দিয়ে রাখি, তোমাদের হয়তো চোখে পড়ে না, সেখানে গিয়ে তুমি পেজটা ফলো দিয়ে রাখতে পারো। আমি চেষ্টা করব সবগুলার স্ক্রিনশট তোমাদের ওইখানে শেয়ার করতে। কবে দিব, কখন দিতে পারবে এটা কিন্তু এখন বলতে পারতেছি না, তবে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তোমরা সেই পেজটি ফলো রাখতে পারো। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য আমি ইতিমধ্যে বলে দিয়েছি 8টা করে সৃজনশীল প্রশ্ন তোমাদের দিব। এখানে 8টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, মূল বইয়ের টপিকগুলো পড়তে বলেছি। 8টি সৃজনশীল প্রশ্ন পড়ো, দ্যাটস ইনাফ ফর ইউ, আর কিচ্ছু পড়তে হবে না এই অধ্যায় থেকে। তাহলে এই 8টি প্রশ্ন পড়ো। 2024 সালে এই অধ্যায় থেকে 9টি প্রশ্ন আসছে, মানে 9টি বোর্ডে প্রশ্ন আসছে। দ্যাট মিন্স কোনো বোর্ডে এই অধ্যায়ের প্রশ্ন মিস হয়নি। আচ্ছা, এবার আমরা 9ম অধ্যায় চলে আসলাম, সম্পদ এবং অর্থনৈতিক কার্যাবলী। সম্পূর্ণ অধ্যায়টা একবার রিডিং পড়ার পর তোমার কী পড়বে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীটাই পরীক্ষায় বেশি আসে এবং 3 প্রকারের হচ্ছে শিল্প, এটা পড়ে ফেলবে। তাহলে মূল বই থেকে এই দুটো টপিক আপনি দাগিয়ে রাখবেন, বারবার এটাই পড়বেন। আশা করি বুঝতে পারছো মূল বইতে তুমি কী পড়বে। এবং সৃজনশীল কয়ের জন্য তুমি এখানে শিখবে হচ্ছে, দেখতে পাচ্ছ প্রশ্ন হচ্ছে মাত্র 7টি প্রশ্ন এখানে কিন্তু আছে। মাঝারি শিল্প কাকে বলে, অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, সম্পদ কাকে বলে, পরিবহন কাকে বলে, নবায়নযোগ্য সম্পদ কাকে বলে, অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে, ক্ষুদ্র শিল্প কী। দ্যাটস ইনাফ। তাহলে এই 7টি প্রশ্ন পড়া স্টার্ট করে দাও। এবং ক্ষয়ের জন্য প্রশ্ন আছে এখানে 7টি, মানে খুব বেশি কিন্তু না। সৌরশক্তি, পানি শক্তি বা বায়ু শক্তি একটি নবায়নযোগ্য সম্পদ ব্যাখ্যা করো। শিল্প জলবায়ুর উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন। তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে 7টা। এই 7টি প্রশ্ন পড়ার পর তুমি যে কাজটা করবে, সৃজনশীল এই অধ্যায় থেকে 10টি আসছে, দ্যাট মিন্স একটা বোর্ডে ডাবল প্রশ্ন আসছে। তুমি দেখো তোমার বই এতগুলো অধ্যায়, 15টি অধ্যায়, একটা করে অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দিলেও তো অনেকগুলো অধ্যায় বাদ পড়ে যায়। তারপরও কিছু কিছু অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা অধ্যায়। দেখো এখানে 24 সালে 10টি প্রশ্ন আসছে, মানে কোনো একটা বোর্ডে ডাবল প্রশ্ন আসছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে 10টি প্রশ্ন, ইতিমধ্যে 8টি সৃজনশীল প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিলাম। এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। আচ্ছা, পরে যে অধ্যায়টা হচ্ছে 11 অধ্যায়, বাংলাদেশের সম্পদ এবং হচ্ছে শিল্প। আমরা এখান থেকে যে কাজটা করবো, বোর্ড বই থেকে দেখো সম্পূর্ণ অধ্যায় একবার রিডিং পড়ার পর আমরা ক্রান্তীয় চিরহরিত এবং ক্রান্তীয় পাতাঝরা বনভূমি, সুন্দরবন বা স্রোতজ বনভূমি, পাট, চা এবং ইক্ষু, এই টপিকগুলো এই অধ্যায় থেকে তোমরা পড়ে ফেলবে। এই টপিকগুলো তোমরা এই অধ্যায় থেকে কিন্তু পড়ে ফেলবে। আবার বলতেছি, টপিকগুলো পড়ার পর আমরা সৃজনশীল কয়ের জন্য শিখবো হচ্ছে বনজ সম্পদ কাকে বলে, পর্যটন শিল্প কাকে বলে, অর্থনীতি অর্থকরী ফসল কাকে বলে, শিল্প কী, স্রোতজ বনভূমি কী। মানে টোটাল প্রশ্ন হচ্ছে এখানে 7টা প্রশ্ন, কিন্তু অনেক বেশি না। ক্ষয়ের জন্য কোশ্চেন শিখবো একটু বেশি, 10টি। একই জমিতে বিভিন্ন ধরনের শস্য আবাদ করার প্রক্রিয়া ব্যাখ্যা করো। পোশাক শিল্পকে $বিলিয়ন শিল্প বলা হয় কেন? পাটকে উষ্ণ অঞ্চলের ফসল বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে এরকম টোটাল প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছ 11টি প্রশ্ন লিখে প্র্যাকটিস করতে বলেছে আগেই। লিখে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমার এই সাজেশনটা দেখার এবং পড়ে ভালো রেজাল্ট করার সার্থকতা এখানেই নিহিত। আচ্ছা, সৃজনশীল এখানে দেখতে পাচ্ছি 24 সালে 8টি আসছে। তার মানে সবগুলা বোর্ডে, একটা বোর্ডে সৃজনশীল হয়তো মিস হয়ে গেছে, একটা বোর্ডে হয়তো সৃজনশীল অধ্যায় থেকে আসে নাই। তা ঢাকা, যশোর, চট্টগ্রাম, দিনাজপুর 2024 সালের কোশ্চেনটা পড়বে। ঢাকা, রাজশাহী, দিনাজপুর 20 সালের প্রশ্ন এবং রাজশাহী বোর্ড 19-এর একটা প্রশ্ন। এই মোট হচ্ছে 8টি সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নগুলো পড়ার মূল কাজ হচ্ছে এখান থেকে ক খ কিন্তু পড়তে হবে না, শুধুমাত্র গ প্লাস ঘটা তুমি পড়বে এবং প্রত্যেকটা সৃজনশীলের কোন টপিককে হাইলাইট করা হয়েছে ওই টপিকটা বেশি বেশি বুঝে নিবা সৃজনশীল থেকে। আচ্ছা, 13 নম্বর অধ্যায় চলে আসলাম, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং পরিবেশের ভারসাম্য। আমরা এখান থেকে পড়বো হচ্ছে দেখো কৃষি, শিল্প, যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতিটা কী হবে, আর জীব বৈচিত্র্য সংরক্ষণ। সৃজনশীলে একেবারে সহজ একটা অধ্যায় এটা। এখানে মাত্র সৃজনশীল কয়ের জন্য শিখবে 5টা প্রশ্ন। উন্নয়ন কী, জীব বৈচিত্র্য কাকে বলে, বনভূমি কাকে বলে, বাস্তু সংস্থান কী, বায়ু দূষণ কী। সৃজনশীল ক্ষয়ের জন্য প্রশ্নটাও কিন্তু কম, মাত্র 8টি। পরিবেশের ভারসাম্য রক্ষা করার প্রয়োজন কেন, এই অধ্যায়টা সবাই বানাই লিখতে পারবে যদি জাস্ট রিডিং পড়ে যায়। পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝো, ব্যাপক পরিবেশ অবক্ষয়ের কারণ ব্যাখ্যা করো। এরকম টোটাল প্রশ্ন হচ্ছে 8টা। তাহলে এই 8টি প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করা শুরু করে দাও। এবং সৃজনশীল শিখবে হচ্ছে আমরা এখান থেকেও 8টি। 2024 সালে এই অধ্যায় থেকে 7টি বোর্ডে প্রশ্ন হয়েছে, তার মানে 2টো বোর্ডে এই অধ্যায়তে প্রশ্ন দেয়নি। রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বোর্ডে 2024 সালের প্রশ্ন পড়বে। ঢাকা বোর্ডে এই অধ্যায়তে হয়তো প্রশ্ন দেয়নি। চট্টগ্রামে হচ্ছে 20-এর প্রশ্নটা পড়বে, রাজশাহী এবং দিনাজপুরে 19-এর প্রশ্ন। আলহামদুলিল্লাহ, এই 8টি প্রশ্ন এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। আচ্ছা, তারপরে আমরা দেখো পরের অধ্যায়ের নাম হচ্ছে 14 অধ্যায়, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এই অধ্যায়টাও কিন্তু সহজ। নদী ভাঙন 1 নম্বরে থাকবে, বন্যা 2 নম্বরে থাকবে, খরা, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, ভূমিকম্প, ঘূর্ণিঝড় এবং সুনামি। এই টপিকগুলো তোমাকে এই অধ্যায় থেকে পড়ে শিখে নিতে হবে। সৃজনশীল কয়ের জন্য শিখবে আমরা প্রশমন কাকে বলে, দুর্যোগ কাকে বলে, বিপর্যয় কাকে বলে, মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, নদী ভাঙন কাকে বলে। তাহলে এই টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি 8টি প্রশ্ন পড়ার পর তোমাকে সৃজনশীল ক্ষয়ের জন্য এই অধ্যায়তে শিখতে হবে আরও 7টি ছোট প্রশ্ন। বিপর্যয় বলতে কী বোঝো, বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমের বায়ু প্রভাব কোন প্রাকৃতিক দুর্যোগটি সংঘটিত হয়, গৃহহীন মানুষ কেন সরকারের বোঝা হয়ে দাঁড়ায়, ব্যাখ্যা করো। তো টোটাল প্রশ্ন হচ্ছে 7টি। এবং সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য আমরা শিখবো হচ্ছে এখান থেকে 8টি প্রশ্ন। এবং 2024 সালে এই অধ্যায় থেকে 7টি বোর্ডে প্রশ্ন আসছে, তার মানে 2টো বোর্ডে এই অধ্যায়তে প্রশ্ন আসে নাই। এখন আমরা দেখব পরে যে অধ্যায় হচ্ছে 5 নম্বর অধ্যায়, বায়ুমণ্ডল। সম্পূর্ণ মূল বইটা থেকে আমরা যে 4টা পড়ব, 4 প্রকারের বৃষ্টি, ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল এবং মেসোমণ্ডল। এই টপিকগুলোই বেশি পড়তে হবে সৃজনশীলের জন্য। সৃজনশীল কয়ের জন্য দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি হচ্ছে মোট 9টা প্রশ্নের মধ্যে বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুর আর্দ্রতা কাকে বলে, মৌসুমি বায়ু কাকে বলে, বায়ু প্রবাহ কাকে বলে, বৃষ্টিপাত কাকে বলে, জলবায়ু, আবহাওয়া, বাড়িপাত এবং তুষারপাত কী। এরপরে সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা শিখবো হচ্ছে দেখো একটু বেশি দিয়েছি অধ্যায় থেকে। সাহারা মরুভূমির রাতে ঠান্ডা হয় কেন, তিব্বত মালভূমিকে বৃষ্টির ছয় অঞ্চল বলা হয় কেন, বৃষ্টির ছয় অঞ্চল বলা হয় কেন, নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়। এবার দেখতে পাচ্ছ টোটাল প্রশ্ন অনেকগুলো, কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন অনেকগুলো দেওয়ার পিছনে কারণ আছে, কারণ প্রশ্নগুলো কমন পেতে হলে এতগুলো প্রশ্ন তোমাকে পড়তে হবে এই অধ্যায় থেকে। এবার 0 ডিগ্রিতে 5 ডিগ্রি অক্ষাংশ কেন বলছে শান্ত বলায় বলা হয়। টোটাল প্রশ্ন তাহলে হচ্ছে কত, 16টি। অনেকগুলো প্রশ্ন কিন্তু এই অধ্যায়ে।
এই অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন তোমাকে পড়তেই হবে, নাহলে কিন্তু সৃজনশীল ক্ষয়ের জন্য এখানে প্রশ্ন কমন পড়া ডিফিকাল্ট হয়ে যাবে। সবগুলো অধ্যায় তো আর বেশি প্রশ্ন দেয়নি, সেই সেন্সে এই অধ্যায়টা একটু বেশি প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, সৃজনশীল এই অধ্যায় থেকে 8টি বোর্ডে প্রশ্ন আসছে 2024 সালে, তার মানে একটা বোর্ডে হয়তো পরীক্ষায় আসে নাই। আমরা দেখতেছি এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন আছে। তোমরা অবশ্যই খুব ভালো মতো করে প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। আচ্ছা, নেক্সট 8ম অধ্যায় মানব বসতি, আরেকটা সহজ অধ্যায়। নগর বসতি, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, রৈখিক বসতি, শিল্প ভিত্তিক নগর, গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। এই টপিকগুলো আমাকে মূল বই থেকে আগেতেই পড়ে নিতে হবে, এবং এটা পড়ার পর যে কাজটা হবে, মানব বসতি কাকে বলে, এটা প্রায় সবগুলো বোর্ডে আসছে। গ্রামীণ বসতি কাকে বলে, অন্ধকার যুগ কাকে বলে, প্রশাসনিক নগর কাকে বলে, সংঘবদ্ধ বসতি কাকে বলে। তাহলে টোটাল এই প্রশ্ন দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন হচ্ছে কয়টি, 9টি। তাহলে 9টি প্রশ্ন আমরা শিখবো হচ্ছে সৃজনশীল ক্ষয়ের জন্য। আর সৃজনশীল ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছ মরুময় অঞ্চলে মানুষ সংঘবদ্ধ বসতি গড়ে তোলে কেন। এরপর দেখতে পাচ্ছি প্রাথমিক উৎপাদন অঞ্চল কোন বসতির উপর নির্ভরশীল, সিরিয়ায় দামেস্কে কোন ধরনের নগরী গড়ে ওঠে। তারপর হচ্ছে ক্যানবেরা কোন ধরনের নগর, ব্যাখ্যা করো। কিভাবে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। এরকম টোটাল প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছি 11টা। তাহলে 11টি প্রশ্ন আপনাকে পড়তে হবে এই অধ্যায়ের সৃজনশীল ক্ষয়ের জন্য, 2 মার্কের জন্য। এবং দেখতে পাচ্ছ গ প্লাস ঘয়ের জন্য প্রশ্ন এখানে 8টি। এখানে 2024 সালেও বোর্ডে কিন্তু 8টি প্রশ্ন আসছে, মানে একটা বোর্ডে এই অধ্যায়তে প্রশ্ন দেয় নাই। তাহলে আগেই বলছি খুব ভালো মতো করে পড়ে নেন, এই প্রশ্নগুলো ভালো মতো করে পড়ে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম 7ম অধ্যায় জনসংখ্যা। এই জনসংখ্যার অধ্যায় থেকে আমরা পড়ব হচ্ছে অভিবাসন, জনসংখ্যার ঘনত্ব এবং বন্টন, এবং জন্মহার মৃত্যুহার। সৃজনশীল কয়ের জন্য শিখবে হচ্ছে কাম্য জনসংখ্যা কাকে বলে, কার্যকর ভূমি কাকে বলে, এরপরে বলছে নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে, শরণার্থী কাকে বলে, আর লাস্টে হচ্ছে কি উদ্বাস্তু কাকে বলে। এই মোট 8টি প্রশ্ন। সৃজনশীল ক্ষয়ের জন্য শিখবো আমরা হচ্ছে উৎসস্থলের ধাক্কা জনসংখ্যার ঘনত্ব হ্রাস করে, ব্যাখ্যা করো। এরপর দেখতে পাচ্ছি অবাধ অভিবাসন বলতে কি বোঝো, এই একটা বিবাহ কোন জাতীয় অভিবাসন ঘটায়। টোটাল প্রশ্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 11টি প্রশ্ন পড়া হয়ে গেলে একবার নিশ্চিন্তে থাকো, সৃজনশীল ক, খ এবং গ, ঘ আমার জন্য কোনো টেনশনই নাই, আমি পারবো অ্যান্সার করতে ইনশাল্লাহ। আর সৃজনশীল দেখো এই অধ্যায় থেকে 6টি বোর্ডে 2024 সালে পরীক্ষা আসছে, 3টা বোর্ডে আসে না এই অধ্যায়ের কোশ্চেন। তাহলে আমাদের এই 8টি প্রশ্ন পড়ে নিতে হবে এই বছর 25 সালে পরীক্ষার্থীদের জন্য। এবং আমরা চলে আসলাম 6ষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল। বোর্ড বই থেকে আমরা পড়ব মহিষপান, মহিঢাল এবং গভীর সমুদ্র খাদ, গভীর সমুদ্রের সমভূমি এবং সর্বোপরি জোয়ার ভাটার কারণ। এই অধ্যায় থেকে পড়ে নিতে হবে। তাহলে এই অধ্যায় থেকে জোয়ার ভাটার কারণ আমরা পড়ে নিব। সৃজনশীল করার জন্য এই অধ্যায় প্রশ্ন হচ্ছে মোট 11টি। হ্রদ কাকে বলে, তারপর হচ্ছে জোয়ারের বান কাকে বলে, এবং সর্বশেষ হচ্ছে শৈলশিরা কাকে বলে। এই 11টি প্রশ্ন আপনাকে পড়তে হবে লিখে। আমি কিন্তু আবারও বলছি, লিখে লিখে প্র্যাকটিস করবেন এখন থেকেই। এইটা সাজেশন তৈরি করতে কত সময় লাগে এবং কত বিশ্লেষণ করতে হয়, এতগুলো প্রশ্ন বিশ্লেষণ করতে হবে আপনার জন্য, বই বিশ্লেষণ করতে হবে। তাহলে বুঝে নেন প্রত্যেকটা অধ্যায়ে কতগুলো টপিক থাকে এই অধ্যায়ে। এবার দেখি আমার সৃজনশীল হচ্ছে ক্ষয়ের জন্য। সমুদ্রে নিমজ্জিত শৈলশিলা গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। বঙ্গোপসাগরের উপসাগর বলা হয় কেন? মগ্নচরা পৃথিবীর শ্রেষ্ঠ মাছ শিকারের স্থান হওয়ার কারণ ব্যাখ্যা করো। সাগরের পানি বাড়ে কমে কেন ব্যাখ্যা করো। টোটাল আমাদের প্রশ্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 12টি। তাহলে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে সময় নিতে হয়, এত বিচার বিশ্লেষণ করার পর মূল বইটা পড়তে হয়, তারপর একটা সাজেশন রেডি করতে হয়। আর আপনারা কি করেন, একটা লাইক, মানে ভিডিওতে একটা লাইক দিবেন, সেটাও কিপটামি করেন। খুবই খারাপ, খুবই খারাপ, ভালো হয়ে যান। আচ্ছা, তারপরে সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য দেখো রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, দিনাজপুর 2024, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর 2023 প্রশ্ন আমরা পড়ব। এই হচ্ছে আমাদের মোট 8টি প্রশ্ন এইটা। এরপর দেখবো হচ্ছে আমরা 12 অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্য। ব্যক্তিগতভাবে এই অধ্যায়টা আমার কাছে খুব সহজ মনে হয়, খুবই সহজ মনে হয়। আকাশপথ, রেলপথ, নৌপথ এবং সড়কপথ, মানে অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় এই অধ্যায়টা একেবারে সহজই ভাববো। এই অধ্যায়টা কোনো মতেই বাদ দিবেন না আপনারা পড়া। আচ্ছা, তাহলে কয়ের জন্য শিখবে হচ্ছে আমরা দেখো কয়ের জন্য শিখবে হচ্ছে এখানে যাতায়াত ব্যবস্থা কাকে বলে, এবং হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য। এই কয়েকটা কোশ্চেন আগেও আমরা আলোচনা করেছি, কয়েকটা অধ্যায়ের মধ্যে একই কোশ্চেন থাকে, রিপিট হয়ে যায়। সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা শিখবো হচ্ছে দেখো এখানে প্রশ্ন হচ্ছে মোট 9টা। 9এর মধ্যে যাতায়াতের সাশ্রয়ী পথ কোনটি ব্যাখ্যা করো। পোতাশ্রয় গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম সমুদ্র বন্দর কেন গুরুত্বপূর্ণ। বৈদেশিক বাণিজ্যে হিমায়িত খাদ্য রপ্তানির সুবিধাজনক পথ কোনটি কেন।
আলোচনা করার কথা বলা হয়েছে। টোটাল প্রশ্ন হচ্ছে এই 9টি। শিখতে হবে খুব ভালো মতো করে। এবং সৃজনশীল আমরা শিখবো হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে 24 সালে এই অধ্যায় থেকে 6টা বোর্ডে পরীক্ষায় আসছে। আপনি পড়বেন মোট 8টা প্রশ্ন সৃজনশীলের জন্য। এবং সর্বশেষ আমাদের 10ম অধ্যায়, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এখন দেখো ভৌগোলিক বিবরণ, তাহলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, এবং এখানে এই টপিকগুলো আপনাকে সবার আগে পড়ে নিতে হবে মূল বই থেকে। এই টপিকগুলোই শুধু মূল বই থেকে পড়বেন, আদার টপিকগুলো আর পড়ার দরকার নাই, এখন থেকে আর পড়ার দরকার নাই। জাস্ট এই টপিকগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আদার টপিকগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না, ক খর জন্য ইম্পর্টেন্ট না, কারণ ক খ আপনাকে আমি আলাদা করে লিখে দিচ্ছি। প্লাবন কাকে বলে, বর্ষা ঋতু কাকে বলে। এবার দেখো টোটাল প্রশ্ন, তাজিংডং কোন জেলায় অবস্থিত, উচ্চতা কত, টিলা কাকে বলে, নদীমাতৃক দেশ কাকে বলে, শুরু করে একবারে শেষ উপনদী কাকে বলে। এবং সৃজনশীল ক্ষয়ের জন্য প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে 11টি। লাস্ট অধ্যায় একটু প্রশ্ন বেশি দিয়েছে। কালবৈশাখী ঝড় কিভাবে সংঘটিত হয়, বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় জলবায়ু বলা হয় কেন, দেখতেই পাচ্ছ। এরপর দেখতে পাচ্ছ, এবং বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হ্রাস পাচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। স্পেশালি এই 4 নাম্বার কোশ্চেনটা খুব পরীক্ষায় আসে, কয়েকটা বোর্ড পরীক্ষায় এটা আসছে। বাংলাদেশের নদীগুলো বা মনে করো ভাটি নদীগুলো নাব্যতা হ্রাস পাচ্ছে কেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঘুরিয়ে ফিরে একই কথা প্লাস বলা হয়। ওকে, আর সৃজনশীল এই অধ্যায় থেকে 6টি বোর্ডে 2024 সালে বোর্ড পরীক্ষায় আসছে। আপনি টোটাল প্রশ্ন পড়বেন হচ্ছে কয়টা, 8টি।